এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। বিয়ের আসরে আয়নাতে বরকনের মুখ দেখার পর্বের সময় আয়নায় নিজের প্রাক্তনের প্রতিবিম্ব দেখে ঘোমটা খুলে দাঁড়িয়ে পড়ল তুষ্টি। বিয়ের কনেকে হঠাৎ করেই বরের পাশ থেকে উঠে দাঁড়িয়ে যেতে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। প্রায় সবার প্রশ্নও একই। এদিকে ভয়ে তুষ্টির হাত পা ঠান্ডা হয়ে আসছে। সামনে বসে থাকা রুক্ষ মানুষটার মুখে সেই চিরচেনা বাঁকা হাসি, যা দেখে তুষ্টির ভয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। তুষ্টির এমন কাণ্ডে তার মা জুই বেগম উঠে এলেন স্টেজে। মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েকে কাছে টেনে নিলেন। তুষ্টি, কি হয়েছে মা? এভাবে দাঁড়িয়ে থাকলি কেন? ও মা, আমার কি বিয়ে হয়ে গেছে? এটা কি ছোটদের মতো প্রশ্ন? মা, বিয়ে হয়েছে তোমার, সবার সামনেই হয়েছে। মাত্রই না তিন কবুল বললে। ও মা, আমি কোথাও যাব না, আমাকে এখানে রেখে দিলে হয় না? জুই বেগম জোর করে সবার দিকে তাকিয়ে হেসে এটা বোঝাতে চাইছেন যে কিছুই হয়নি, সব ঠিক আছে। তবে মেয়ের এমন অসহ্য কথায় তার প্রচন্ড রাগ হচ্ছে। তুষ্টি মা, স্বামীর পাশে গিয়ে চুপচাপ করে বসো। একটা যদি টু শব্দ তোমার মুখ থেকে আমি শুনেছি, তাহলে তোমাকে আমি সবার সামনে মারবো। মা, ও মা, আমি তুষ্টি, মায়ের ধমকের কাছে তুষ্টি সর্বদা কাতর। কারণ জুই বেগম ছেলে মেয়েদের রাগ করেন না তেমন, কিন্তু সামান্য একটা ধমক দিলেও বুঝতে হবে তারা অনেক বড় অন্যায় করে ফেলেছে, যার কারণে মা রেগে গেছে। তুষ্টি বেচার নিজের সেই কাঁপা কাঁপা শরীর নিয়েই আবারও নিজের সদ্য স্বামীর পাশে বসে পড়ে। এরপরে সেই আয়নাটা আবারও নিয়ে তাদের সামনে রাখা হয়। এবার তুষ্টির বোন এবং কাজিনরা তাকে প্রশ্ন করে। আয়নার ভিতর কি দেখা যাচ্ছে দুলাভাই? পাশে বসে থাকা পুরুষটা নিজেই সেই হাসি ঠোঁট বজায় রেখে বলল, আমার পৌষ মাস। বরের এমন উত্তরে সবাই বেশ অবাক হয়। তবে কনের বোনরা দুলাভাইয়ের এমন উত্তরে তাকে পাল্টা প্রশ্ন করে। কারোর সর্বনাশ? প্রণয়ের কথা শুনে তুষ্টির ভেতরের পানি সব শুকিয়ে চৈত্রের খরা হয়ে যাচ্ছে। ধুর, দুলাভাই না ভীষণ রসিকতা করেন। চল তুষ্টি, তুই বল, কি দেখছিস আয়নাতে? তুষ্টি কিছুই বলছে না। এটা দেখে জুই বেগম বিষয়টাকে এড়িয়ে যেতে বললেন। জুই বেগম প্রণয় আর তুষ্টিকে নিয়ে খাবার টেবিলে বসায়। সেখানে কনেপক্ষ এবং ছেলেপক্ষের উভয়ই অনেকগুলো মেহমান উপস্থিত ছিল। এই বিয়ে বাড়িতে প্রতিটা মানুষই কোনো না কোনো কাজে ব্যস্ত। তবে তুষ্টির কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণা কেউ লক্ষ্য না করলেও তার মা কিন্তু ঠিকই লক্ষ্য করেছে। তবে কি মেয়েটাকে জোর করে বিয়ে দিতে কোনো ভুল করলো তারা? এটা ভেবেই জুই বেগমের হৃদয় কেঁপে উঠছে বারবার। বিবাহের সমস্ত আচার অনুষ্ঠান শেষে এখন বিদায়ের পালা। তুষ্টির মা বাবার ছোট্ট সন্তান, এত আদরে মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করছে, যেন কেউ তার এক করুণ অবস্থা থেকে তাকে এখানেই রেখে যেতে বলে। কিন্তু পৃথিবীর অনেকগুলো সত্যির মাঝে এটাও একটা অনেক বড় সত্যি যে বিয়ের পর মেয়েদের তার বাবার বাড়ি ত্যাগ করতে হয়। তুষ্টির বাবা মতিউর মির্জা মেয়ে তার সদ্য বিবাহিত জামাইয়ের হাতে তুলে দেয়। আমার বড্ড আদরের মেয়ে বাবা, ওকে ভালো রেখো। চিন্তা করবেন না বাবা, ওর সব দায়িত্ব আজ থেকে আমার। প্রণয় চৌধুরী যখন কিছু দায়িত্ব নেয় তখন সেটা অক্ষরে অক্ষরে পালন করে। ধোকা আর ছলচাতুরি না আমি পছন্দ করি আর না নিজে করি। তোমাকে আমি অনেক ভরসা করি বাবা। প্রণয়ের কথা শুনে মির্জা সাহেব মেয়েকে বিয়ের জন্য ফুলে সজ্জিত গাড়িতে তুলে দেয়। গাড়ি এরপরে চলা শুরু করে তার নিজের গন্তব্যের দিকে। প্রণয়ের চেহারায় একটা গম্ভীর এবং কঠোর মনোভাব প্রকাশ পাচ্ছে। পাশে বসে থাকা চাতক পাখি তুষ্টির গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু যে পানি চাইবে সেটাও সাহস করে পারছে না সে। প্রণয় কোনো কথাই বলছে না। তার তুষ্টি অনেকক্ষণ যাবৎ ফুপাচ্ছে। হঠাৎ হঠাৎ করে কেঁপে কেঁপে উঠছে, অর্থাৎ হেঁচকি তুলছে। সামনের রাস্তা অনেকটা। তুষ্টিদের থেকে প্রণয়ের বাড়িতে যেতে প্রায় 5-6 ঘন্টা সময় লাগে। তুষ্টির সাথে আসার মতো এসেছে তার ছোট খালামণির মেয়ে, যে তুষ্টির বেস্ট ফ্রেন্ড এবং কাজিন দুইটা। তবে সে এই গাড়িতে নেই। এখানে প্রণয় আর তুষ্টি দুজন একেবারে একা। তুষ্টির ফুপিয়ে ওঠার প্রণয়কে এবার বিরক্ত করছে। অনেকটা সময় ধরে নিজেকে সামলে রাখলে এবার আর পারল না। তুষ্টির নরম হাত নিজের শক্ত হাতের মাঝে নিয়ে চেপে ধরে প্রণয়। হঠাৎ করেই প্রণয়ের এমন আক্রমণে তুষ্টি ভড়কে যায়।
আ- ব্যথা পাচ্ছি আমি। কাঁদছিস কেন? এত কাদার কি হয়েছে? এই মায়া কান্না বন্ধ কর। সামনের দিন পড়ে আছে এই অশ্রুগুলোর। সামনের দিনগুলোর জন্য তুলে রাখ। তখন এই চোখের পানি শুকিয়ে গেলে আমি মজা পাবো না। প্রণয় তুষ্টির চুলগুলো পেছন থেকে ধরে নিজের কাছে নিয়ে আসে। একদম। আমার নাম তোর এই নোংরা মুখে নিবি না। কি ভেবেছিলি এই প্রণয়ের বুকে আগুন জ্বালিয়ে দিয়ে অন্য ছেলের সঙ্গে ঘর বাঁধবি? তুষ্টি, তুই ভুলে গেলে কি করে এই প্রণয়ের বুকের আগুন নেভানোর জন্য তোর নয়ন থেকে গড়িয়ে পড়া ওই নোনা জলের প্রয়োজন? প্রণয়ের শক্ত থাবা থেকে তুষ্টি কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না, তবে ব্যথায় তার চোখ বেয়ে পানি পড়ছে টপ টপ করে। আর একটা ফোঁটা চোখের পানি যদি নিচে পড়ে তাহলে বাসর ঘরের কাজটা অগ্রিম এই গাড়িতে শেষ করব আমি। আর তুই ভালো করে জানিস এই প্রণয় চৌধুরী যা বলে তাই করে। বলেছিলাম তোকে আমার সামনে দিয়ে কেউ তোকে বিয়ে করে নিয়ে যেতে পারবে না। বলেছিলাম না বল? প্রণয়ের প্রতিটা কথার সাথে তার হাতের মুঠি আরো শক্ত হচ্ছে। তুষ্টির মনে হচ্ছে চুলগুলো বুঝি এই মাথা থেকে ছিঁড়ে সব প্রণয়ের হাতে চলে আসবে। কি হলো? উত্তর দে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, ছাড়ুন আমাকে। কষ্ট? তোর মতন মেয়ের আবার কষ্ট হয় তুষ্টি? তোরা তো শুধু বুকে কষ্ট দিতে জানিস, কষ্ট পেতেও জানিস আশালি। প্রণয়ে এক ধাক্কায় তুষ্টিকে গাড়ির অপর পাশে ফেলে দেয়। প্রণয়ের ধাক্কায় তুষ্টি ছিটকে গাড়ির যে প্রান্তে গিয়ে পড়ে সেখানে লেগে হাতে এবং মাথায় আঘাত পায়। কান্না বন্ধ কর। প্রণয়ের চিৎকারে তুষ্টি একেবারে চুপ হয়ে যায়। মুখ দিয়ে কোনো প্রকার শব্দ করার সাহস তুষ্টির আর নেই। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে মুখে কোনো কথা নেই। বিয়ের সময় দেওয়া কালো কাজলটাও লেপটে গেছে। প্রণয় আর একটা বাড়ির জন্য তুষ্টির দিকে ফিরে তাকালো না। প্রণয় চৌধুরী বিখ্যাত জুয়েলারি ব্যবসায়ী আলতাফ মাহমুদের বড় ছেলে। পেশায় নিজেও একজন ব্যবসায়ী। অবশ্য বাবার এত বড় ব্যবসা তারই কাঁধে এসে পড়েছে। প্রণয়ের একটা ভাই আছে, নাম নাবিল চৌধুরী। সে অবশ্য প্রণয়ের থেকে বেশ ছোট, এবং একটা বোনও আছে যার বয়স তুষ্টির সমান, অর্থাৎ তুষ্টি এবং প্রেমা একই ক্লাসে পড়ে। প্রণয়ের মতো শান্ত স্বভাবের মানুষ হয়তো পৃথিবীতে দুটো হয় না, কিন্তু যদি একবার কেউ তাকে ধোঁকা দেয় তবে তার জন্য প্রণয় হয়ে কাল বৈশাখীর ঝড়। গাড়ির এক কোণায় নিজেকে গুটিয়ে বসে আছে তুষ্টি, মাঝে মাঝে ফুপিয়ে উঠছে। তুষ্টির ফুপানো দেখে প্রণয়ের প্রচণ্ড রাগ হচ্ছে। এই মুহূর্তে যদি সব কিছু ভাঙচুর করে দিতে পারতো তাহলে হয়তো তার ভালো লাগতো। 5 ঘন্টার রাস্তা এখনো 2 ঘন্টাও হয়নি। তুষ্টি কখনো আটকা জায়গায় থাকতে অভ্যস্ত নয়, তার ট্রমাটিক স্ট্রেস ডিস্টার্ব আছে। কিন্তু এই গাড়িটার সব জানলা বন্ধ। অতিরিক্ত কান্নার কারণে এখন তুষ্টির বমি পাচ্ছে, শরীর গুলিয়ে আসছে, মাথা ভার হয়ে আসছে। প্রণয়ের এইসব কিছুই অজানা নয়, তবে সে তো চায় তুষ্টির কষ্ট দেখতে। তুষ্টির বেদনা তাকে বড্ড বেশি আনন্দ দিচ্ছে। তুষ্টি পারছে না একটা জায়গায় স্থির হয়ে থাকতে। পা ছাড়ছি না, আর পারছি না। গাড়ি থামান, প্লিজ গাড়ি থামান। ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। তুষ্টি গাড়ির দরজা খুলে বাইরে এসেই মনে হচ্ছে ভেতর থেকে সবটা বেরিয়ে আসবে। প্রণয় দুহাত বুকে গুজে তুষ্টির কষ্টগুলো বেশ হাসি মুখেই উপভোগ করছে। প্রণয়, পানি দাও প্লিজ। প্রণয় গাড়ি থেকে পানির বোতল এনে তুষ্টির দিকে এগিয়ে দেয়। তুষ্টি পানি খেয়ে চোখে মুখে পানি দিয়ে সমস্ত মেকআপ ধুয়ে তুলে ফেলে। আমি এই বাড়িতে যেতে পারবো না প্রণয়, দয়া করে আমাকে। প্রণয় বলে কাকে ডাকছো? ভুলে যেও না আমি তোমার স্বামী এবং বয়সে আমি বড়। প্রণয় বলে ডাকার অধিকার তুমি অনেক আগে হারিয়েছ, মিসেস তুষ্টি চৌধুরী। তাহলে কি বলবো তোমাকে? স্যার বলে ডাকবে, সবার সামনে ও গো হ্যাঁ গো বলে কাটিয়ে দেবে। একটা কথা, আমার মা বা বাবা যদি একটু জানতে পারে তুমি তুষ্টি আর আমি তোমার সাথে কি ব্যবহার করছি, তাহলে কিন্তু আমি সব ধ্বংস করে দেব। আর আমি যে সব করতে পারি তা নিশ্চয়ই আজ বুঝে গেছো। আমি তোমাকে মেলাতে পারছি না প্রণয়। আমার মনে হচ্ছে দুজন মানুষের শুধু চেহারাই এক, আত্মা অন্য কারোর। ঠিকই বলেছ। যেদিন তুষ্টি প্রণয়কে ধোঁকা দিয়েছিল সেদিন প্রণয় মরে গিয়ে নতুন প্রণয়ের জন্ম হলো। আমাকে কষ্ট দিয়ে যদি এই প্রণয়ের দেহের আগুন মিটে যায় তবে তুষ্টি তাই করবে, সব কষ্ট সয়ে নিবে। কথা দিলাম, মুখ বুজে থাকবো। গুড। প্রণয় কথাটা বলে গাড়িতে উঠে পড়ে। তুষ্টিও ভারী লেহেঙ্গা নিয়ে গাড়িতে উঠে পড়ে। চুপচাপ একটা কোণায় নিজেকে গুটিয়ে নেয় তুষ্টি, চোখ বন্ধ করে থাকে।
পৌঁছাতে এখনও ৩-৪ ঘন্টা সময় লাগবে। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী হবার সুবাদে এখানে লেগে থাকে নানান মানুষের আনাগোনা। গ্রামের ফুরফুরে বাতাস থেকে এই শহরে যেন একেবারেই আলাদা। বাংলাদেশের আর 5টা শহরে গিয়ে তুমি দেখবে শুধু সবুজের খেলা, কিন্তু ঢাকা শহরে ঢুকতে শুধু রাস্তা আর বড় বড় বিল্ডিং। মাহমুদ চৌধুরীর বড় ছেলের বউ আসবে ঘরে। চৌধুরী বাড়ি আর রং বেরঙের আলোয় সজ্জিত, দেখে যেন মনে হয় ভরে যাচ্ছে। নতুন বইয়ের থেকে বেশি সাজগোজ করেছে এই বাড়িটা। বরণডালা হাতে নিয়ে বসে আছেন প্রণয়ের মা মেহনাজ চৌধুরী। কখন ছেলেটা তার বউকে নিয়ে ফিরবে, তিনি তো অনেক কিছুই ভেবে রেখেছেন। 3টা বছর ছেলেটাকে চোখের সামনে কোনো এক মেয়ের জন্য কষ্ট পেতে দেখেছেন তিনি। সব ভুলে আজ জীবন নতুন শুরু করতে যাচ্ছে তার ছেলে, এতেই তিনি খুব খুশি। এদিকে মতিউর মির্জার ছোট মেয়ে হলো তুষ্টি। তুষ্টির বড় দুটো বোন আছে, তাদের ভালো ঘরে বিয়ে হয়েছে। তুষ্টি কেবল অনার্স প্রথম বর্ষের ছাত্রী, ওর বাবা একজন স্কুল শিক্ষক। বড় 2 মেয়ের বিবাহের পর ছোট মেয়েকে নিয়ে তিনি স্বপ্ন দেখতেন মেয়ে অনেক বড় হবে, তাই তো তুষ্টিকে এখনও বিয়ে দেননি। কিন্তু কিছুদিন আগে মতিউর মির্জার একটা অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে তার পা দুটো প্যারালাইসিস হয়ে গেছে। এই মুহূর্তে তুষ্টির বড় বোনেরা চায় তুষ্টির বিয়ে দিয়ে দিতে, কিন্তু তুষ্টি চাইতো আরও কিছু দূর পড়ালেখা করতে। এরই মধ্যে চৌধুরী বাড়ি থেকে সম্বন্ধ নিয়ে আসে তুষ্টির বড় দুলাভাই, যার কথা শুনে তুষ্টির বাবাও আর বারণ করেনি। তুষ্টির এই বিয়েতে কোনো মত ছিল না, তাই বিয়ের আগে পাত্রকে পরিবারকে এসব দেখার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তুষ্টির। সন্ধ্যায় রওনা হওয়ায় বিয়ের গাড়িগুলো চৌধুরী বাড়িতে পৌঁছাতে ভোর রাত হয়ে যায়। বরযাত্রী সবাই নেমে গেছে গাড়ি থেকে, তবে বর বউয়ের গাড়ি এখনও আসেনি। কিছুক্ষণ পর সদর দরজা দিয়ে চৌধুরী বাড়িতে ভেতরে প্রবেশ করছে ফুলের সজ্জিত একটা গাড়ি। মেহনাজ চৌধুরী হাতের বরণ ডালা এবং মিষ্টি নিয়ে নতুন বউয়ের অপেক্ষা করছিলেন। প্রণয় তুষ্টিকে নিয়ে বেরিয়ে আসে গাড়ি থেকে, তবে তুষ্টিকে অনেক ফ্রেশ লাগছে, কারণ বাড়িতে আসার আগে প্রণয় পার্লার থেকে তুষ্টির মেকআপ দ্বিতীয়বার করিয়ে এনেছে। মেহনাজ চৌধুরী বেশ জাঁকজমকের সাথে ছেলের বউকে ঘরে ঢোকালেন। সারা রাত জার্নি করে সবাই ক্লান্ত, তাই তিনি ছেলের আর বউকে তাদের রুমে পাঠিয়ে দিলেন। তুষ্টির শাশুড়ি পিছন একটা নতুন শাড়ি নিয়ে রুমে এসে বললেন, মারে যা, এই কাপড়টা পরে আয়, গোসল করে নিয়ে তারপর ঘুমাবি। ভোর হয়ে গেছে, বিকেলে তো আবার বাড়িতে অনুষ্ঠান। ঠিক আছে। মা বাবাকে ছাড়া কষ্ট লাগবে আমি জানি। যখন আমি তোর মতো এই বাড়িতে নতুন আসি, আমি ওইভাবে কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছিলাম। কিন্তু জানিস কি মা, আজ এত বছর পর 3 ছেলে মেয়ে আর স্বামী আমার সব হয়ে গেছে। তোরও হবে সময়ের সাথে সাথে, কষ্ট পাস না। তুষ্টির শাশুড়ির কথায় মাথা নাড়ায়। মেহনাজ চৌধুরী সেখান থেকে চলে যান। তুষ্টি শাশুড়ির কথা মতো গোসল করে ভারী লেহেঙ্গা গয়না খুলে ফেলে। তুষ্টি গোসল সেরে রুমে আসতে দেখতে পায় প্রণয় রুমে ঢুকছে। দুজনের চোখাচোখি হওয়ায় তুষ্টি চোখ নামিয়ে নেয়। প্রণয় এগিয়ে আসে তুষ্টির দিকে। জামা খুলেছিস কেন? মানে কি জামা খুললি কেন? তোকে পারমিশন দিয়েছি আমি জামা খুলতে? আন্টি, প্রণয় এক হাতে তুষ্টির গাল দুটো চেপে ধরে বলে, কি বললি আবার বল। আমার লাগছে। আগে বল কি বললি। আন্টি, প্রণয় তুষ্টির কথায় আরো জোরে তুষ্টির গাল চেপে ধরে বলে, আন্টি নয় মা হবে। মা কি হবে আবার বল। মা ছাড়ো। একটা কথা কান খুলে শুনে রাখ, এরপর থেকে নিঃশ্বাস নিতে গেলেও আমার কাছে জিজ্ঞেস করবি নিঃশ্বাস নিব আমি, বুঝতে পেরেছিস? হ্যাঁ। গুড। প্রণয় তুষ্টির গাল ছেড়ে ওয়াশরুমে চলে যায়। তুষ্টি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এই কেমন প্রণয় তার সামনে উপস্থিত হলো? তবে কি সেদিন তুষ্টি সত্যি অনেক বড় অন্যায় করে ফেলেছিল? ওয়াশরুম থেকে বেরিয়ে প্রণয় দেখতে পায় তুষ্টি এখনও সেখানেই বসে আছে। প্রণয় তুষ্টির কাছে গিয়ে ওর হাত দুটো ধরে দাঁড় করায়, এরপর তাচ্ছিল্যের সুরে বলে, কিছুই তো শুরু করলাম না, তাহলে তুই এভাবে বসে আছিস কেন? তুষ্টি কোনো কথা বলে না। প্রণয় আবারও বলে, টেক রেস্ট বেবি, সামনে অনেক রাস্তা চলা বাকি আছে। তুষ্টি নিজেকে প্রণয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সোফায় শুয়ে পড়ে। তুষ্টির চোখ বন্ধ করতেই তার চোখে ঘুম নেমে আসে। প্রণয় কিছু সময় তুষ্টির দিকে তাকিয়ে থেকে এরপর সে রুম থেকে বেরিয়ে যায়।
ভালোবাসা ভীষণ কঠিন। একবার ভালোবাসলে তাকে ভোলা যায় না, কিন্তু যদি একবার তাকে ঘৃণা করা শুরু হয়, সেটা আর সহজে ভালোবাসায় পরিণত হয় না। চৌধুরী বাড়িতে সব কিছু আছে। যদি জিজ্ঞেস করা হয় কি আছে, তবে বলতে হবে কি নেই তাই বলো। প্রণয়ের জন্য যেমন আছে একটা প্রাইভেট লাইব্রেরি, তেমনি একটা আলাদা রুমও আছে, যেখানে বসে প্রণয় নিজের সাথে যুদ্ধ করে। চারপাশে গুছিয়ে রাখা নেশা জাতীয় দ্রব্য প্রমাণ করে প্রণয় মাদকাসক্ত। কষ্ট ভুলতে মানুষ নাকি নানান ধরনের নেশাদ্রব্য সেবন করে। প্রণয়ের ক্ষেত্রেও কি সেটা বলা যায়? প্রণয় টেবিলের উপর মাথা টেকিয়ে বসে আছে। বেশ অনেকটা সময় হয়ে গেছে। মেহনাজ চৌধুরী ছেলেকে খুঁজতে খুঁজতে সেই রুমে আসে। প্রণয় এভাবে শুয়ে থাকতে দেখে তিনি দৌড়ে কাছে আসেন। প্রণয় বাবা, কি হয়েছে তোর? কিছু না মা, এভাবে শুয়ে আছিস কেন? কিছু হয়নি মা, শুধু শুধু চিন্তা করছো। নতুন বউ রেখে এখানে এসে বসে আছিস? আমার পেটেই তো তুই হয়েছিস, তাহলে আমি কিভাবে বিশ্বাস করে নিই তোর কিছু হয়নি? মা, কেন এত চিন্তা করো? রুমে যা। ইচ্ছে হচ্ছে না। প্রণয়, যাচ্ছি মা। প্রণয় উঠে নিজের রুমে চলে যায়। এদিকে তুষ্টি নিরিবিলি ঘুমিয়ে আছে সোফায়। প্রণয় তার দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ ওই মুখখানা! প্রণয়ের চোখ পেয়ে ঝর্ণার মতো পানি গড়িয়ে পড়ল। চোখের সামনে নিজের জীবনের সব থেকে করুণ দৃশ্য ভেসে আসে প্রণয়ের। বৃষ্টি ভেজা সেই সন্ধ্যা জীবনের সব থেকে কষ্টের সন্ধ্যা ছিল প্রণয়ের কাছে। প্রণয় উঠে গিয়ে তুষ্টির হাত ধরে তাকে শোয়া থেকে দাঁড় করায়। তুষ্টি চোখ খুলে প্রণয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কেন এরকম করেছিলি সেদিন? আমার জীবন ধ্বংস করে দেওয়ার কোনো অধিকার তোর নেই তুষ্টি। কিছু করিনি আমি। করেছিস। আমার জীবনের সব কষ্টের মূল তুই। আমি তো ভালোই ছিলাম, কেন এসেছিলি আমার জীবনে? প্রণয়ের চিৎকারে তুষ্টি গুটিসুটি হয়ে পিছিয়ে যাচ্ছে বারবার। প্রণয় তুষ্টির হাত ধরে ওকে বিছানায় ছুঁড়ে ফেলে। তুষ্টি জানে এই কষ্ট তার নিতান্তের নিত্যদিনের সঙ্গী হতে যাচ্ছে। প্রণয়ের করা সমস্ত অত্যাচার তাকে এখন মাথা পেতেই মেনে নিতে হবে। প্রণয় তুষ্টির অনেক কাছে চলে আসে। 2টা বছরে তোর হাতটা পর্যন্ত ধরতে চাইনি আমি, জানিস কেন? তুষ্টি নিশ্চুপ হয়ে আছে। প্রণয় আরও রেগে যায়, জোর গলায় বলে। কথা বলছিস না কেন? এখন তোর সব কথা কোথায় গেল? যায়নি কোথাও। তুমি তো চাইছো নিজের স্বামীর অধিকার খাটাতে, তাই না? তাই করো, যা ইচ্ছা তাই করো। একে তো চুরি, তার উপর গলাবাজি। চুরি আমি করিনি, কোনো অন্যায়ও আমি করিনি। তোমার শাস্তি তুমি দাও, তবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বলবো আমি কোনো ভুল করিনি। প্রণয়ের রাগটা এবার বাঁধ ভেঙে যায়। তুষ্টির ঠোঁট দুটো জাপটে ধরে প্রণয় কামড় দিতে শুরু করে। যতক্ষণ না পর্যন্ত প্রণয়ের মুখের রক্তের স্বাদ অনুভব করে, ততক্ষণ পর্যন্ত তুষ্টির ঠোঁট ছাড়েনি প্রণয়। প্রণয়ের নিজের মুখটা উঠিয়ে দেখে তুষ্টির ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। প্রণয় এটা দেখে আর কিচ্ছু করতে পারল না। তুষ্টির থেকে দূরে চলে আসে। তুষ্টি সেখানেই শুয়ে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ পর তুষ্টি শোয়া থেকে উঠে আয়নার সামনে এসে দাঁড়ায়। প্রণয়ের ঘৃণাগুলো তার শরীরের উপরে দাগ হয়ে থাকছে। কতই না সুন্দর ছিল, তাই না? ভালোবাসা বুঝি এমনই হয়? তুষ্টির নিয়তির উপরে তার ভীষণ রাগ হচ্ছে। এই নিয়তি এমন কেন? শখের মানুষটাকে খুব সহজেই পেয়ে গেলে এরপর সেই মানুষটাই হারালো। দিন শেষে আবারও তাকেই ফেরত দিল, কিন্তু সম্পূর্ণ আলাদা রূপে। সারা দিন পেরিয়ে যায় এভাবেই। বিকেলের দিকে প্রেমা মেকআপ আর্টিস্ট নিয়ে তুলি আর প্রণয়ের রুমে আসে। ভাবি কেমন আছো? ভালো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। মা পাঠালো সেজে নাও, রাতে তো অনুষ্ঠান আছে। তুমি সাজবে না? আমার জন্য আলাদা মানুষ আছে, তুমি সেজে নাও। কিছু প্রয়োজন হলে আমাকে বলো, কেমন? প্রেমার রুম থেকে বেরিয়ে যায়। তুষ্টিকে মেকআপ আর্টিস্ট সাজানো শুরু করে। চৌধুরী বাড়িটা আজ নতুন বইয়ের মতো করেই সেজেছে। কি সুন্দর অপূর্ব দেখাচ্ছে। সব আলোর ভেতরে অন্ধকার, শুধুমাত্র প্রণয় আর তুষ্টির মনটা। প্রণয় সারাদিন একবারও তুষ্টির সামনে আসেনি, তবে অনুষ্ঠানে সে সুন্দর করেই উপস্থিত হয়েছে। সব মেহমান চলে এসেছে বাড়িতে। প্রণয় কথা বলছে সব্বার সাথে। এর মাঝেই প্রেমা তুষ্টিকে নিয়ে উপস্থিত হয়। একটা গোলাপি রাঙা শাড়ি পরানো হয়েছে তাকে। কি সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। প্রণয় ঠিক এভাবেই তুষ্টিকে একদিন দেখতে চেয়েছিল, কিন্তু আফসোস, সেই দিন হয়তো এই মুহূর্তে প্রণয়ের ভালোবাসার সব উজাড় হয়ে যেত তুষ্টির জন্য।
কিন্তু এখন তুষ্টিকে দেখে সেই ভালো লাগা কাজ করলেও ভালোবাসাগুলো কেমন বদলে গেছে। চাইলেও হৃদয় ভেদ করে বাইরে প্রকাশ করতে পারছে না। তুষ্টিকে স্টেজে বসানো হয়, পাশে প্রণয়ও এসে বসে। গেস্ট এসে দুজনকে উপহার দিচ্ছে, চারপাশ দিয়ে ছবি তোলা হচ্ছে। তবে তুষ্টির চোখ দুটো শুধুমাত্র তার মা, বাবা আর বোনদের খুঁজছে। কিছুক্ষণ পর তুষ্টির পুরো পরিবার উপস্থিত হয় সেখানে। তুষ্টি দৌড়ে মা বোনদের কাছে চলে যায়, মাকে জড়িয়ে ধরে তুষ্টি। মা কেমন আছো? ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো। কাঁদছিস কেন বোকা মেয়ে? মা আমি বাড়িতে গিয়ে থাকতে পারি না। পাগল মেয়ে, বিয়ের পরে কেউ শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকে? থাকে না? না রে পাগলা, থাকে না। আমি কিছুদিন যাই না মা তোমার সাথে, আবার চলে আসবো। জুই বেগম মেয়ের চোখের পানি মুছিয়ে দিলেন। মারে, আমি জানি একটু কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিতে হবে। মা আমি তুষ্টির পুরো কথা শেষ হবার আগে প্রয়োজন থেকে প্রণয় এসে বলে। কি কথা হচ্ছে এখানে? তুষ্টি প্রণয়ের কথা শুনে চুপ হয়ে যায়। প্রণয় তুষ্টির কোমরে হাত দিয়ে নিজের কাছে টেনে বলে, জানি পরিবারকে ভালোবাসো, তাই বলে নতুন বউ হয়ে চোখের পানি ফেলবে? তুষ্টি ভয়ে চুপ হয়ে আছে। প্রণয় তুষ্টির শাড়ির ভাঁজে হাত দিয়ে বেশ জোরেই চেপে ধরে আছে। তুষ্টি ব্যথায় নড়ে উঠল। কি হয়েছে বউ, সমস্যা কোথাও? তুষ্টি শুধু প্রণয়ের দিকে তাকিয়ে দেখছে। লোকটা কেমন পাগলদের মতো রূপ দেখাচ্ছে। তুষ্টির মা পাশ থেকে হালকা হেসে বলে, না বাবা, সমস্যা কেন হবে? মেয়েটা আমার ছোট তো, তাই একটু বাচ্চামি করে। তুমি একটু বুঝিয়ে নিও, পাশে থেকো, এতেই হয়ে যাবে। চিন্তা করবেন না মা, আমি আমার স্ত্রীর সবটুকু খেয়াল রাখবো। আমার স্ত্রীও সে কথা খুব ভালো করে জানে, তাই না জান? তুষ্টিকে পাশ থেকে নিজের কাছে নিয়ে আসে প্রণয়। তুষ্টি চুপচাপ হয়ে গেল। এই বিষয়টা তুষ্টির আপু খেয়াল করেছে। মেয়েটা এত শান্ত নয়, তবে এভাবে শান্ত হয়ে যাবার বিষয়টা তার কাছে নতুন। তুষ্টি কখনোই এত ইমোশনাল নয়, এত কান্নাকাটিও করে না। তুমি ওকে ছেড়ে দাও, আমি একটু ওকে নিয়ে তোমাদের ছাদ থেকে ঘুরে আসি। জি আপু, আচ্ছা ঠিক আছে, যান, তুমি যেতে পারো। প্রণয়ের তীক্ষ্ণ চোখ দুটো বলে দিচ্ছে তুষ্টিকে চুপ থাকতে। তুষ্টি বড় আপুর মেধা তুষ্টিকে নিয়ে বাড়ির ছাদে চলে আসে। এখানে অনেকগুলো গাছ লাগানো আছে, পাশে দোলনাও লাগানো আছে। মেধা তুষ্টিকে ইশারা করে বলে, এদিকে আয়। বলো আপু। প্রণয়কে আগে থেকে চিনতে তুই? তুষ্টির হৃদস্পন্দন বেড়ে যায় আপুর এই কথা শুনে। না না, চিনতাম না। আমার কেন এমন মনে হচ্ছে তুই ওকে চিনিস? এমন কিছুই না। শোন বোন, একটা কথা বলি, সংসার জীবন অতটা সহজ নয়। আমি অনেক কষ্ট পেতাম। মা বাবাকে রেখে তোদের রেখে আমার ভীষণ কষ্ট হতো, কিন্তু সময়ের সাথে দেখ, সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি। দেখ বোন, তোর যদি এখানে কোনো সমস্যা হয় তুই সেটা আমাকে বলবি, আমি তোর সব কথা বুঝবো। প্রণয় যদি ভালো না হয় এই সংসার আমি তোকে করতে দেব না। বিয়ের আগে যে 1000বার বললাম বিয়ে করব না, তখন বাচ্চাদের মতো কথা বলিস না। বিয়ে যখন দিয়ে দিয়েছো তখন এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কথাটা বলে তুষ্টির সেখান থেকে উঠে চলে যায়। মেধা অবাক হয়ে যায় তুষ্টির এমন আচরণে। তবে সন্দেহ আরও শক্তপোক্ত হলেও এই অনুষ্ঠান বাড়িতে মেধা আর কোনো কথা বলে না। সারা সন্ধ্যা অনুষ্ঠানের পর তুষ্টির শরীর নেতিয়ে গেছে। মা বোনদের বিদায় দিতে খুব কষ্ট হচ্ছিল তার, কিন্তু নিয়ম তো নিয়মই, যেতে তাদের হবেই। তুষ্টি, প্রেমা এবং প্রণয়ের কিছু কাজিন মিলে রুমে বসিয়ে দেয়। রুমটা আজ ভীষণ সুন্দর ফুলে সেজেছে। রাতটা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সবচেয়ে কিছু যেন স্বপ্নের মতো সাজানো। রুমে কিছু মোমবাতি রাখা হয়েছে, যা মিটমিট করে জ্বলছে এবং ভীষণ সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তুষ্টি ফুলে সজ্জিত সেই খাটের মাঝ বরাবর বসে আছে। শরীরের সাজ জমকালো হলেও মনের ভেতরটা ক্ষত বিক্ষত হয়ে আছে ওর। বেশ অনেক সময় পর প্রণয় রুমে আসে। এই দৃশ্য তার স্বপ্নের মতো। এমন একটা দিনের জন্যই সে অপেক্ষা করছে কতদিন। আর সেই দিন এসেছে, যাকে নিয়ে হাজারো স্বপ্ন, তার সাথেই দিনটা এসেছে। কিন্তু মরে গেছে সেই প্রবল ইচ্ছে আর ভালোবাসা। প্রণয়ের পায়ের শব্দে তুষ্টির হৃদয় ভয়ে কেঁপে উঠছে বারবার। প্রণয় তুষ্টির কাছে এসে তুষ্টিকে নিজের কাছে নিয়ে আসে। তুষ্টির শরীর প্রণয়ের পুরুষালী ঘ্রাণ পেয়ে সামনেই কম্পন শুরু করে। এত কাঁপছিস কেন বল? অনেক বছর আগেই তো এগুলো সাজিয়ে রেখেছিলাম। প্রণয় তুষ্টির হাত ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে ফেলে।
তুষ্টির আর নড়াবার জায়গা নেই। প্রণয় দাঁত কিরমির করে বলে, কিন্তু আমার ভালোবাসাগুলোকে দম বন্ধ করে মেরে ফেললি তুষ্টি। তুষ্টি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণয়ের দিকে। প্রণয় বাঁকা হেসে বলে, এভাবে তোর মায়াবী দৃষ্টি দেখে আমার রাগ কমে যাবে। যদি ভেবে থাকিস তাহলে ভুল ভাবছিস। আমি কখনোই আর এই মায়াবী চাহনিতে সব ভুলে যাব না। প্রণয় তুষ্টির গাল জোরে চেপে ধরে। এরপর দাঁত কিরমির করতে করতে বলে, আমাকে দেওয়া প্রতিটা কষ্ট আমার যখন মনে পড়বে তখনই শাস্তি পাবি তুই। ঠিক আছে, তোমার আদালতে যখন আমি আসামি তখন শাস্তিও ভোগ করতে আমি প্রস্তুত। প্রণয় তখন হিংস্র পশুর মতো তুষ্টির উপর ঝাঁপিয়ে পড়ে। এই যন্ত্রণা মনের, শরীর তো সেই কখনই এসব ব্যথার তোয়াক্কা করা ছেড়ে দিয়েছে। এই কষ্ট আর ব্যথা অসহনশীল হয়ে যাচ্ছে। প্রণয় তুষ্টিকে নিস্তেজ হয়ে যেতে দেখে তুষ্টির গাল দুটো চেপে ধরে। তুষ্টি আবারও চোখ খুলে তাকায়। চোখ বন্ধ করবি না যত সময় পর্যন্ত না আমি চাইবো তুই চোখ বন্ধ করতে পারবি না। ছেড়ে দাও, সারা জীবনের জন্যই তো তোমার কাছে বন্দি হয়ে গেছি, একদিনে এত কষ্ট দিবে? মাত্র শুরু যান, আরও অনেক কিছু বাকি আছে। প্রণয়ের হিংস্রতা তুষ্টির মাথা পেতে গ্রহণ করেছে। শান্তশিষ্ট প্রণয়কে একরকম হিংস্র বানানোর পেছনে তুষ্টির সব দোষ। তাই এই শাস্তি হয়তো কম হয়ে গেছে তার জন্য। তুষ্টি এক পর্যায়ে চোখ দুটো আর খোলা রাখতে পারল না, চোখ বন্ধ করে নেয়। প্রণয় তুষ্টিকে নড়াচড়া করতে না দেখে বুঝতে পারে তুষ্টি জ্ঞান হারিয়েছে। প্রণয় তুষ্টির থেকে সরে আসে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তবে প্রণয়ের দু চোখ দিয়ে ঝরছে বৃষ্টির মতো জল। আমি চাইনি এসব, আমি চাইনি, কিন্তু আমার সব ভালোটুকু ধ্বংস করে দিয়েছিস তুই। আমাকে মেরে ফেলেছিস, একটা জীবন্ত লাশ হয়ে আছি আমি। প্রণয় তুষ্টিকে সোফায় শুইয়ে দেয়। বিছানার চাদরটা সুন্দর করে ভাঁজ করে তুলে রাখে বক্সে। সেখানে অনেকগুলো পুরনো স্মৃতি রাখা আছে তার। এরপরে নতুন একটা চাদর বিছিয়ে তুষ্টিকে শুইয়ে দেয়। নিজে বেরিয়ে আসে ব্যালকনিতে। পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে একটা একটা সিগারেট ধরায় প্রণয়। এই 3 বছরে কারোর শূন্যতা কাটানোর জন্য সব ধরনের নেশা গ্রহণ করেছে প্রণয়, কিন্তু ভালোবাসার অদ্ভুত সেই নেশা পৃথিবীর কৃত্রিম কোনো নেশায় ভোলার নয়। বুকের মাঝের ফাঁকা জায়গাটা প্রিয়তমার ঠেকানো মাথায় পূর্ণতা পায়, পার্থিব কোনো নেশায় নয়। রাতটা এইভাবেই কেটে যায়। প্রণয় রুমে না গিয়ে ব্যালকনিতেই শুয়েছিল। ভোরের সূর্য যখন আকাশে উকি দেয় তখন প্রণয়ের চোখ খুলে যায়। সারা রাত একভাবে শুয়ে থাকায় ঘাড়ে তার ভীষণ ব্যথা হয়েছে। পরে রুমে এসে দেখে প্রায় তুষ্টি সেভাবেই শুয়ে আছে, যেভাবে তাকে রাতে রেখে গিয়েছিল। প্রণয়ের বুকটা মোচড় দিয়ে ওঠে। তুষ্টির মলিন হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে থাকে প্রণয় এক ধ্যানে। কিছুক্ষণ পর তুষ্টির গালে হাত রাখে প্রণয়। চোখ তার কপালে উঠে গেল। তুষ্টির শরীরে আগুনের দরার থেকে বেশি গরম হয়েছে। তাহলে তার জ্বর এসেছে। অতিরিক্ত ব্যথায় জ্বর আসাটা স্বাভাবিক। প্রণয় এখন বুঝতে পারছে না তার কি করা উচিত। মাকে ডাকবো, কিন্তু মা যদি 1000টা প্রশ্ন করে কি উত্তর দেব আমি? প্রণয় এসব ভাবতে ভাবতেই তুষ্টির পাশে এসে বসে। তুষ্টির শরীরে জ্বরের প্রভাব প্রণয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বিষয়টা প্রণয়কে এবার ভয় পাইয়ে দিচ্ছে। সে তুষ্টিকে নতুন একটা জামা পরিয়ে দেয়। এরপর 7-5 না ভেবে সোজা ডক্টরকে ফোন করে বাসায় আসতে বলে। প্রণয় চৌধুরী ফোন করে ডেকেছে তার বাড়িতে। ডক্টরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছে ডক্টর সদর দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। গার্ডদের সাথে ডক্টর দেখে অবাক হন মেহনাজ চৌধুরী। কি ব্যাপার ডক্টর, আপনি এখানে? ম্যাম, স্যার ডেকেছে সকাল সকাল ফোন করে। স্যার মানে প্রণয়? জি। ডক্টর, আমি তো কিছুই জানি না, চলুন তো উপরে গিয়ে দেখি। মেহনাজ চৌধুরীকে ডক্টর নিয়ে প্রণয়ের রুমে যায়। ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করে। প্রণয় বাবা, কি হয়েছে? ঘরে ঢুকে মেহনাজ চৌধুরী তুষ্টির মলিন রূপটা দেখে স্তব্ধ হয়ে যায়। প্রণয় আমতা আমতা করে বলে, মা আসলে কি হয়েছে বৌমার? কিছু না মা, জাস্ট জ্বর এসেছে। জ্বর? এক রাতে জ্বর কি করে এলো? কাজ ঠিক ছিল। ওর ভারী জামা পরে বেশিক্ষণ থাকার অভ্যাস নেই। এই কথা আমাকে আগে বলবি না? আমিও কালকে জেনেছি মা। ঠিক আছে ডক্টর, আপনি দেখুন আমার মেয়েটার কি হয়েছে। ডক্টর তুষ্টিকে চেক করে এবং খুব ভালোভাবেই করে বুঝতে পারে তুষ্টির কি হয়েছে।
কিন্তু প্রণয়ের ওই দৃষ্টিতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই মুহূর্তে তার মাকে কিছু জানাতে আগ্রহী না। সেজন্য ডক্টর ভয়ে তুষ্টির জন্য কয়েকটা ওষুধ লিখে দিয়ে বলে, আমার মনে হয় ঠান্ডা থেকে জ্বর এসেছে, তাই ওই ঔষধগুলো দিলেই হবে। আশা করছি সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে আসি। ডক্টর কথাগুলো বলে প্রণয়ের হাতে প্রেসক্রিপশন ধরিয়ে চলে যায়। মেহনাজ চৌধুরীর অত্যন্ত বিচক্ষণ মহিলা। তিনি বুঝতে পেরেছেন তার ছেলে নিশ্চিত কিছু করেছে, তাই তিনি সন্দেহ নিয়ে প্রণয়কে ডাকলেন। প্রণয়, হ্যাঁ মা। তুই একটু রুম থেকে বেরিয়ে যা। কেন মা? আমার বৌমার সাথে কথা আছে। কিন্তু জ্বরে তুষ্টির জ্ঞান নেই মা। তো কি হয়েছে? আমি তোর মা নাকি তুই আমার মা? তুমি আমার মা। তাহলে যা, আমি ডাকলে তবে আসবি। প্রণয় মায়ের কথার উপরে আর কিছু বলতে পারে না, বেরিয়ে যায় রুম থেকে। মেহনাজ চৌধুরী তুষ্টির কাছে এসে বসে। তুষ্টির শরীর থেকে ওড়নাটা সরায়। ক্ষত স্থানগুলোর কিছু ঝলক দেখেই মেহনাজ চৌধুরী বুঝে যায় কি ঘটেছে এখানে, কিন্তু ছেলেকে এইসব ব্যাপারে বলবেন কি করে। মেহনাজ চৌধুরী পানি আর লবণ মিশিয়ে তাতে কাপড় ভিজিয়ে তুষ্টির কপালে ধরে। তুষ্টি চোখ বন্ধ করে রেখেছে। পানির স্পর্শে তার চোখে সে একটু একটু করে খোলার চেষ্টা করছে, কিন্তু মাথা যন্ত্রণায় সম্ভব হচ্ছে না। প্রণয়ের মা আস্তে করে বললেন, তুষ্টি মা, আন্টি। খুব খারাপ লাগছে? একটু। মারে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, উত্তর দিবি? বলো। তুই কি প্রণয়ের জীবনের প্রথম সেই নারী যাকে সে হারিয়ে ফেলেছিল? তুষ্টি চোখ খুলে শাশুড়ির দিকে তাকায়। তাহলে প্রণয়ের জীবনে সত্যি আর কোনো নারী জায়গা করে নিতে পারেনি? সেই প্রথম, আর এই বিষয়ের মাধ্যমে সেই নারী শেষ নারী। কথাগুলো ভেবে তুষ্টির চোখের জল গড়িয়ে বালিশে গিয়ে পড়ে। তুষ্টির চোখের পানি মেহনাজ চৌধুরীকে উত্তরটা দিয়েই দিয়েছে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, নিয়তি বড্ড অদ্ভুত, তাই না রে মা? কথাটা বলে তিনি সেখান থেকে নিজের রুমে চলে যান। যাবার সময় প্রণয়কে রুমে যেতে বলেন। প্রণয় রুমে এসে দেখে তুষ্টির কপালে কাপড় দেওয়া। সে যতদূর তার মাকে চিনে, তার তো এখানে থাকার কথা সারাদিন। তবে কি তার মা সবটা জেনে গেল? প্রণয় তুষ্টির কাছে এসে বসে। মাকে কিছু বলেছিস? তুষ্টি অসহায় দৃষ্টিতে মাথাটা দুদিকে নাড়ায়। প্রণয় আর কিচ্ছু বলে না, তবে নীরবে তুষ্টির সেবা করে যায় সারাদিন। খাওয়ানো, গা মুছিয়ে দেওয়া, ঔষধ দেওয়া সব একাই করছে ও। সকাল গড়িয়ে রাত হলো। তুষ্টির জ্বর কিছুটা কমেছে আগের থেকে। সে খাটের একপাশে আধশোয়া হয়ে বসে আছে। পুরনো কিছুদিনের কথা মনে পড়ে যায় তুষ্টির। বর্ষাকাল, গ্রামের চারিদিকে থই থই পানি। বর্ষা বরাবরই ভালো লাগে তুষ্টির, তবে এই বর্ষার দিনে কেন জানি না তার খুব ইচ্ছা হচ্ছে তার জনাবকে এক ঝলক হলেও সামনে থেকে দেখতে। কিন্তু তার জনাব যে ভীষণ ব্যস্ত। তুষ্টির গ্রাম থেকে কতটা দূরে তার বসবাস, সে কি আসবে এখানে? 7 চিন্তা বাদ দিয়ে তুষ্টি ফোন করে তার জনাব প্রণয় চৌধুরীকে। 2 রিং হতেই ফোনটা তুলে প্রণয়। কি ব্যাপার জনাব, কি করছেন? কাজ করছি। খুব ব্যস্ত? না, বলো। তুমি বলতে পারো। বলছি যে কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এখনো ভালো নেই, তবে ভালো হয়ে যাব তুমি যদি একটা কাজ করো। কি চাও? একটু আসবে এখানে, কোনখানে? তোমার মহারানীর বাসভবনে। আমার তো অনেক কাজের চাপ, তুমি তো জানো সব। আমার মিটিং আছে রাতে। জনাব হীরা মতি সোনা জহরত কিছুই চাইনি, শুধু তোমার দর্শন চেয়েছি, তাও দিবে না? প্রণয় হাসে তার প্রিয়তমার মিষ্টি কথা শুনে। মেয়েটা বড্ড পাগল। কিন্তু আমি যে ভীষণ ব্যস্ত। একটু আসো না, একটু দেখবো, বিশ্বাস করো, একটু দেখবো। তুষ্টির মায়াবী সেই কথায় ফেলার মতো ক্ষমতা প্রণয়ের তখন নেই। হাজার কাজ, হাজার কথা, ব্যস্ততা, রাতে মিটিং মাথায় থাকা সত্ত্বেও প্রণয় চলে আসে তার প্রিয়তমার গ্রামে। সকাল 6টায় রওনা হলে পৌঁছানোর সময় লাগবে 4 ঘন্টা। বাইরে কি ঝুম বৃষ্টি হচ্ছে, চারিদিকে থই থই পানি। তারপরেও ভিজতে ভিজতে তুষ্টি তাদের মাঠে চলে আসে। প্রণয় অবশ্য একটা ছাউনির নিচে ছিল, সে ভিজেনি। তুষ্টি তার মনের মানুষটাকে দেখে সে কি খুশি, পারলে এক্ষুনি জড়িয়ে ধরে। তুমি এসেছো, বিশ্বাসই হচ্ছে না। সবই ঠিক আছে, তুমি এভাবে ভিজলে কেন? জ্বর আসলে কি হবে? কিছু হবে না, তুমি এত কষ্ট করে এলে, আমি আসবো না? তুষ্টি, জ্বর আসলে তখন কি হবে? উফ জনাব, কেন এত চিন্তা করেন, চলেন ভিজি।
তুষ্টির পাল্লায় প্রণয়ও ভিজে একাকার। ভেজা শেষে প্রণয় তার শহরে চলে আসলেও তুষ্টি আসে প্রচণ্ড বেগে জ্বর। সেই জ্বরের তীব্রতা এতখানি তুষ্টি কোনো কথাই বলতে পারছে না। শরীর কাঁপুনি শুরু হয়ে যায় তুষ্টির। তাকে হসপিটালে ভর্তিও করা হয়। তুষ্টির জন্য সেই দিন মিটিং করতে লেট হয় প্রণয়ের। তবে অনেক ঝামেলাও ছিল তার। কিন্তু তুষ্টির এই খবরটা জানা মাত্র প্রণয় আবারও চলে আসছে গ্রামে। মা, বোন, বাবা এত খাবারের কথা বলছে, কিন্তু তুষ্টি কিছুই খেতে নারাজ। দূর থেকে এইসব দৃশ্য দেখে প্রণয় কিছুই করার নেই। এই মুহূর্তে সে তুষ্টির কাছেও যেতে পারবে না। প্রণয় এবার বুদ্ধি বের করে ডক্টরের কাছে গিয়ে ডক্টরকে নিজের পরিচয় দেয়। আপনি এখানে, বলুন কি সাহায্য করতে পারি? 103 নাম্বার কেবিনে যে পেশেন্টটা আছে ও আমার অনেক কাছের একজন মানুষ। চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি সম্পূর্ণভাবে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করব। আপনি অবশ্যই করবেন, কিন্তু এই মুহূর্তে আমার আপনার সাহায্য চাই। কেমন সাহায্য? আমাকে আপনার পোশাক দিন, আমি আপনার পরিচয়ে তার কাছে যেতে চাই। বুঝতে পারছেন আশা করি। প্রণয়ের রিকোয়েস্টে ডক্টর রাখে। প্রণয় ডক্টরদের ছদ্মবেশে কেবিনে যায়। সেখানে ডক্টর যাওয়ার কারণে বাড়ির লোকদের বের করে দেওয়া হয়। প্রণয় তুষ্টির কাছে গিয়ে বসে। তুষ্টির জ্বর কমেনি, সে চোখ বন্ধ করেই শুয়ে আছে। প্রণয়ের স্পর্শ হাতে অনুভব করে তুষ্টি। চোখ খুলে তাকায়। প্রণয় পরনের মাস্ক খুলে ফেলে। তুষ্টি তাড়াহুড়ো করে বলে, তুমি কখন এলে? এই তো একটু আগে। তুমি আমার কোনো কথাই শুনবে না তুষ্টি। এভাবে জ্বরে পুড়ছো বারবার, বললাম কাল ভিজো না ভিজো না। এই জন্য সেই ঢাকা থেকে এখানে চলে এলে? তোমার জন্য আমি 7 সমুদ্র 13 নদীও পার করতে পারি, তুমি সেটা ভালো করেই জানো। প্রণয়, এখন বলো কি খাবে? খাবার না খেলে সুস্থ হবে না। কিছু খেতেই মন চাইছে না। অবশ্যই খেতে হবে, কি খাবে বলো। আমি ভাবি, কি চিন্তা করছো? প্রেমার ডাকে বাস্তবে ফিরে আসে তুষ্টি। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায়। অতীতে এতই ডুবে গিয়েছিল যে বর্তমানটা ভুলতে বসেছিল। ভাবি, খাচ্ছ না কেন? প্রেমা, তুমি কখন এলে? মাত্র এলাম। বুয়া খাবার দিয়ে গেছে কত আগে, তুমি এখনো খাওনি কেন? খেতে ভালো লাগছে না। তা বললে হয়? তুমি যদি খাবার না খাও তবে সুস্থ কিভাবে হবে? মন তো চাইছে এই অসুস্থতায় মরে যাই। প্রেমা, তুই ঘরে যা। প্রণয়ের কথা শুনে চোখে চোখ মেলে তাকায় তুষ্টি। প্রেমা নিজের জায়গা ছেড়ে উঠতে উঠতে বলে, ভাইয়া, তুই এসেছিস? আচ্ছা বস, আমি যাই। প্রেমা চলে যায়। প্রণয় দরজা বন্ধ করে দিয়ে তুষ্টির কাছে এসে বসে। তুষ্টি প্রণয়ের চোখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে রাগে তার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হবে। মরার খুব শখ, তাই না? তুষ্টি কোনো কথা বলে না। প্রণয় আরও রাগ দেখিয়ে বলে, কি রে, কথা বলছিস না কেন? যদি চিন্তা করিস এত তাড়াতাড়ি মরে যাবি, তাহলে তুই ভুল। আমার তৈরি করা সমস্ত শাস্তি ভোগ না করা পর্যন্ত তোর মৃত্যু হবে না তুষ্টি। যেদিন তোমার শাস্তি শেষ হবে সেদিন আমি কথা দিচ্ছি, এত দূরে চলে যাব, চাইলেও ফেরত আনতে পারবে না। প্রণয় কেমন পাগলের মতো অট্ট হাসিতে মেতে ওঠে। প্রণয়ের এই রূপ দেখে তুষ্টির চোখ দুটো ভিজে আসে। সে তো একটা ক্রমল হৃদয়ের প্রণয়কে সেদিন ফেলে রেখে এসেছিল। মানুষ এত বদলে যায়। প্রণয় তুষ্টির চুলগুলো পেছন থেকে আঁকড়ে ধরে। প্রণয়ের কাজে তুষ্টির মাথা নিচু হয়ে যায়। প্রণয় তুষ্টির সামনে মুখ এনে বলে, সবসময় একটা কথা মনে রাখবি, এত বছর পরেও যদি তোর এই প্রণয় চৌধুরীর স্ত্রী হিসাবে বাঁচতে হয়, তবে কাফনের কাপড় পরার আগ পর্যন্ত তুই এই প্রণয় চৌধুরীর দেওয়া কাপড়ই পরবি। তুষ্টির চোখ দুটো ছোট ছোট হয়ে আসে। প্রণয় তুষ্টির চুল ছেড়ে দেয়। তবে যেটা লক্ষণীয় সেটা হলো তুষ্টির চুল উঠে আসছে প্রণয়ের হাতে। প্রণয় বেশ অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে। এরপর সোজা ব্যালকনিতে চলে আসে। এসে ডক্টরকে কল করে। হ্যালো ডক্টর সাবরিনা। হ্যাঁ মিস্টার চৌধুরী, বলুন। তুষ্টির মাথা থেকে চুল কেন ছিঁড়ে আসছে? কিভাবে লক্ষ্য করলেন? ওর মাথায় হাত দিয়েছিলাম। জ্বর কতদিন হলো? কাল রাত থেকে। সমস্যা না মিস্টার চৌধুরী, হয়তো আজ উনি নিজের যত্ন নেওয়ার সুযোগ পাননি। আপনি আপনার স্ত্রীকে এখন কেয়ার করুন, ওনাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিন। ওকে ডক্টর। প্রণয় ফোন কেটে রুমে আসে। এরপর তুষ্টিকে কোলে তুলে নেয়। তুষ্টির চোখ বন্ধ করেই মনে হচ্ছে যেন হাওয়ায় ভাসছে। এই ছাড়ুন আমায়, নিচে নামান। বেশি কথা বলো না। প্রণয় তুষ্টিকে নিয়ে ওয়াশরুমে চলে যায়। গিজার অন করে গরম পানি দিয়ে তুষ্টিকে ফ্রেশ করিয়ে নতুন জামা পরিয়ে দেয়। এরপর চিরুনি দিয়ে চুল আঁচড়ে দেয়।
তুষ্টি চোখ সরু করে তাকিয়ে আছে আয়নার দিকে। প্রণয় চুল বাঁধতে বাঁধতে আয়নার দিকে তাকায়, এরপর গম্ভীর মুখ করে বলে, বউ এনেছি বিয়ে করে, এত সহজে যদি তার অসুখের পরিণতি হয় তাহলে কি হবে? ইহ, আমি কোনো রুগী না। তুষ্টি একটা ভেংচি কাটে। এই ভেংচি অনেকগুলো বছর ধরে দেখেনি প্রণয়। মনের মধ্যে আলাদা রকম শুভ অনুভব হলো তার। আসলে ভালোবাসার মানুষটা কতটা পাগল হয়ে যায়, প্রিয়তমার ভেংচি কাটাও তখন সুন্দরতম ব্যস্ত হয়ে যায়। প্রণয় খাবার নিয়ে তুষ্টির সামনে বসে, নিজে হাতে খাবার খাইয়ে দেওয়া শুরু করে। তুষ্টিও বাধ্য বাচ্চার মতো সব খাবার খেয়ে নেয়। খাবার শেষে প্রণয় ওষুধ খাইয়ে দেয় তুষ্টিকে। খাওয়া দাওয়া পর্ব শেষ হতে না হতেই তুষ্টি আবারও ঘুমিয়ে যায়। প্রণয় তুষ্টির পাশে বসে আছে। তুষ্টি নিরিবিলি ঘুমন্ত চেহারা প্রণয়ের বুকের মাঝে আগুনের দাহ বাড়িয়ে দিচ্ছে। তুষ্টিকে দেখা হয়তো এই জীবনে তার কখনোই শেষ হবে না। নিজের পরিস্থিতির উপরে নিজেই হাসে প্রণয়। এরপর তুষ্টির পাশে থেকে উঠে বাইরে চলে আসে। মেহনাজ চৌধুরী অনেকক্ষণ আগেই ছেলেকে ডেকেছিল, কিন্তু তুষ্টির যত্ন নেওয়ার জন্য প্রণয় মায়ের কাছে যাওয়ার সময়টুকুও পায়নি। তাই প্রণয় দ্রুতই মা বাবার রুমের কাছে চলে আসে। মা, মেহনাজ চৌধুরী ছেলেকে ভেতরে আসতে বলেন। প্রণয় ভেতরে যেতে যেতে বলে, কি হয়েছে মা? যে মেয়েটার জন্য দিনের পর দিন রাতের পর রাতে তো কষ্ট পেতে দেখেছি তোকে, আজ সেই মেয়েটাকেই ঘরের বউ বানানি। প্রণয় মায়ের কাছে এসে বসে। মায়ের কোমল হাত দুটো নিজের হাতের ভাঁজে নিয়ে বলে, মা, যার জন্য এতগুলো বছর কষ্ট পেয়েছি তাকে ছাড়া অন্য কাউকে বউ হিসেবে মানা আমার পক্ষে সম্ভব ছিল কি? বাবা, আমার একটা কথা রাখবি? রাখার মতো হলে কেন রাখবো না? বাবা, সম্পর্কটাকে সুস্থ করে নে। প্রতিশোধ খেলা এবার বন্ধ কর। সবকিছু স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা কর বাবা। এটাই বলবে শুধু? বাবা, তোর বাপ এখানে নেই তবে। মেহনাজ চৌধুরী পুরো কথা শেষ করার আগেই রুমে প্রবেশ করলো প্রণয়ের বাবা। স্বামীকে দেখে চুপ হয়ে যান মিসেস চৌধুরী। তুই যা, তুষ্টির কাছে যা। প্রণয় বুদ্ধিমান ছেলে, মায়ের কণ্ঠ শুনে সে বুঝতে পারে এই মুহূর্তে কথা বলার সঠিক সময় নয়, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে প্রণয়ের বাবা প্রণয়ের মাকে বললেন, কি হয়েছে মেহনাজ? জানো না বৌমার জ্বর এসেছে, বৌমা অসুস্থ। মিস্টার চৌধুরী কোনো উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে যান। একটা দীর্ঘশ্বাস পেলেন মেহনাজ চৌধুরী। যেমন বাপ তেমন ছেলে। এদিকে প্রণয় রুমে চলে আসে। তুষ্টির ঘুমন্ত শরীরের পাশে নিজেও গা এলিয়ে দেয় প্রণয়। চোখ বন্ধ করে চুপচাপ তুষ্টির শরীরের পাশে থাকার চেষ্টা করছে প্রণয়। তুষ্টির চুলের ঘ্রাণ মাতাল করা, সেই আগের মতোই আছে। কালকে ভোরে হয়তো সব কিছুই ঠিক হয়ে যাবে, আবার আগের মতো সুন্দর একটা সকাল দেখতে পারবে প্রণয়। এই আশা বুকে বেঁধে ঘুমিয়ে যায় প্রণয়। পরদিন সকাল। তুষ্টি পুরোপুরি সুস্থ। এই মুহূর্তে শরীরে কোনো রোগ ছিল বলে মনে হচ্ছে না তুষ্টির। ঘুম থেকে উঠেই তুষ্টির পাশে প্রণয়কে পায়নি, তাই ঘরের বইয়ের মতোই নিজেই গোসল করে শাড়ি পরে কিচেনে চলে আসে। মেহনাজ চৌধুরীর ড্রয়িং রুমে বসে বসে সার্ভেন্টদের বাসার কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। বউ সাজে তুষ্টিকে নেমে আসতে দেখে তিনি উঠে দাঁড়ান। কি ব্যাপার বৌমা, কোথায় যাচ্ছ? আম্মু, আপনার কাছেই যাচ্ছিলাম। বাহ, এই না হলে বউ, এতদিন পর আমাকে আম্মু বলে ডাকলে। তুষ্টি মৃদু হাসে। আজ সকালে উঠে সে মনে মনে কল্পনাও করছে এই প্রণয় চৌধুরীর মনে সে আবারও জয় করবে। মানে করবেই। তাকে প্রণয় চৌধুরীর মনটা আবারও হাসিল করতেই হবে। সে এখন এই বাড়ির বউ, সব কিছুতে তার অধিকার ফলাতেই হবে। নিজেকেও এবার নির্দোষ প্রমাণ করার সময় চলে এসেছে। আম্মু, আপনার খাওয়া শেষ? হ্যাঁ মা, আমার নাস্তা করা শেষ। তোমার শরীর কেমন আছে এখন? আমি অনেক ভালো আছি মা। আসুন তবে আমরা দুপুরে রান্না করি। সার্ভেন্ট আছে আম্মাজান, আপনি রেস্ট করুন। আরে আম্মু, সমস্যা নেই, চলুন, আমাকে খেতে দিবেন আর সব বুঝিয়ে দিবেন। আপনার রান্নাঘরে কোথায় কি আছে? এত তাড়াতাড়ি দায়িত্ব নেওয়া লাগবে না, চলো আগে খেতে দিই তোমায়। মেহরাজ চৌধুরী তুষ্টিকে টেবিলে বসিয়ে খাবার এগিয়ে দেয়। তুষ্টি খাবার শেষ করে শাশুড়ির সব বারণ উপেক্ষা করেও লেগে যায় রান্না করতে। অনেকগুলো পদ নিজের হাতেই রান্না করে। মেহনাজ চৌধুরী রান্নাঘরে এসে রীতিমতো অবাক। আরে মেয়ে, কি করেছিস? এত রান্নার কি দরকার? আমরা এই কয়জন মানুষ। হ্যাঁ আম্মু, সব মজা হবে ইনশাল্লাহ।
কি পাগল মেয়ে, কালকেই এত জ্বর ছিল শরীরে, আজ চাঙ্গা হয়ে গেল সবকিছু। ওই একটু একটু হয়। বলছি মা, সবাই কখন আসবে? প্রণয়, ওর বাবা আজ বাসায় খাবে বলল, এই জন্য আমি সার্ভেন্টদের রান্নার বিষয়টা বুঝিয়ে দিচ্ছিলাম। কখন আসবে? চলে আসবে একটু পরেই। আমি তাহলে গোসল করে নামাজ পড়ে আসি। এদের সব সাজিয়ে দিতে বলো। ঠিক আছে মা, তুমি যাও। তুষ্টি দৌড়ে উপরে চলে আসে, জামা নিয়ে গোসল করে নামাজও পড়ে নেয়। নামাজ পড়ে জায়নামাজ ভাঁজ করার সময় প্রণয় কোথা থেকে হাজির। প্রণয়কে অফিস স্যুটে দারুণ সুন্দর লাগে। তুষ্টি হালকা হেসে বলে, বাবা, এলিয়েন মহাশয়, আপনাকে তো বেশ সুন্দর দেখাচ্ছে। প্রণয় বেশ অবাক হয়ে তাকায় তুষ্টির দিকে, ভ্রু কুঁচকে প্রশ্ন করে। কি বললে? বললাম এলিয়েনকে আজকে মানুষের মতো সুন্দর লাগছে। প্রণয় বেশ অবাক হয়ে তাকিয়ে আছে তুষ্টির দিকে। আগে তুষ্টি তাকে এটা বলেই খেপাতো, আজ এতগুলো বছর পর আবার সেই পরিচিত ডাক। প্রণয় বুকে হাত গুজে দেওয়াল ঘেঁষে দাঁড়ায়। তুষ্টি তড়িঘড়ি করে বলে, চলুন এলিয়েন সাহেব, অনেক রান্না করেছি, জলদি ফ্রেশ হয়ে আসুন, খাবার সাজানোও হয়ে গেছে। প্রণয় তুষ্টির এইসব কাণ্ড দেখে বেশ অবাক, তবে মনের ভেতরে আলাদা এক রকমের ভালো লাগা কাজ করছে। প্রণয় হেসে ওয়াশরুমে চলে যায়। তুষ্টি নিজের লাগেজের সব কাপড় রেখেছে কাবার্ডে। সেখানে একটা বক্স, সোনালি রঙের আঁকিবুকি করা। বাক্সটা দেখতে ভীষণ সুন্দর। তুষ্টি বক্সটা হাতে নিয়ে সেখান থেকে একটা লকেট বের করে। আজ অনেক বছর পর এই লকেট এবং চেন সে গলায় দিল। কি সুন্দর এই লকেটটা! এটার ভার আছে। বেশ নামকরা জুয়েলারি ব্যবসায়ী হওয়ার সুবাদে গহনার ব্যাপারে ভালোই ধারণা আছে প্রণয়ের। সেই মানুষটা যখন তার সবচেয়ে আপন মানুষকে কিছু গিফট করেছে, তখন তার মান নিশ্চয়ই সবচেয়ে সেরাই হবে। তুষ্টি মনে মনে কথাগুলো ভাবতে ভাবতে প্রণয় বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। এরপর তুষ্টিকে নিয়ে নিচে চলে আসে। ছেলে এবং বউকে একসাথে নামতে দেখে মিস্টার চৌধুরী তাকিয়ে আছেন সেদিকে। মেহনাজ চৌধুরী স্বামীর চাহনি বুঝতে পেরে একটু এগিয়ে এসে বলেন, মির্জা বাড়ির সেই ছোট মেয়েটাই আজ তোমার বড় বউ হয়ে গেল মিস্টার চৌধুরী। প্রণয়ের বাবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন মেহনাজ চৌধুরীর দিকে। মেহনাজ চৌধুরী একটু হাসেন। তুষ্টি সবাইকে খাবার সার্ভ করে। প্রেমা খাবার মুখে দিয়েই বলে, বাহ ভাবি, কি সুন্দর রান্না করেছো, অনেক মজা হয়েছে। প্রেমার কথায় প্রণয় তুষ্টির দিকে তাকিয়ে অবাক হয়ে প্রশ্ন করে, এগুলো তুমি রান্না করেছো? হ্যাঁ, আমি রান্না করেছি। কেন, মজা হয়নি? প্রণয় কিছু বলে না, চুপচাপ খাওয়া মন দেয়। খাবার শেষে সবাই যে যার রুমে চলে যায়, আর প্রণয় আবারও অফিসে চলে যায়। তুষ্টি সন্ধ্যার সময়ও বাড়ির সবার জন্য নাস্তা তৈরি করে, কিন্তু প্রণয় বাসায় না থাকায় সে আর খেতে পারেনি। রাত 12টার দিকে প্রণয় বাড়িতে প্রবেশ করে। তুষ্টি ডাইনিং টেবিলেই বসে আছে। কলিং বেল বেজেই ওঠায় তুষ্টি দৌড়ে দরজা খুলে দেখতে পায় প্রণয় দাঁড়িয়ে আছে। প্রণয় তুষ্টিকে দেখে ভীষণ অবাক হয়, আস্তে করে প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি কেন? আপনার কি আরো কয়েকটা বউ আছে? মানে? মানে হলো, আপনার বিয়ের পর আপনার জন্য আমি ছাড়া কে অপেক্ষা করবে বলুন? প্রণয় প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে তুষ্টির দিকে, কিন্তু তুষ্টি সেদিকে তোয়াক্কা না করে প্রণয়কে হাত ধরে ভিতরে নিয়ে আসে। যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। প্রণয় বাধ্য স্বামীর মতো সোজা উপরে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে তুষ্টির সঙ্গে খাবার খেয়ে নেয়। খাবার শেষে প্রণয় রুমে চলে যায়। তুষ্টির নিচে সব জিনিসপত্র গুছিয়ে তারপর ওপরে যায়। এরপর চুপচাপ প্রণয়ের পাশে এসে শুয়ে পড়ে। প্রণয় কিছু বলবে, কিন্তু মনের ভেতর কীরকম একটা অদ্ভুত একটা বাধা অনুভব করছে সে। অনেক চিন্তার পর সে 7-5 না ভেবে তুষ্টিকে নিজের কাছে টেনে নেয়। তুষ্টিও চুপচাপ প্রণয়ের বুকে ঘুমিয়ে যায়। সকালবেলায় তুষ্টি ঘুম থেকে উঠেই পুরোদস্তর গিন্নির মতো কাজ শুরু করে। প্রণয় ফ্রেশ হয়ে রুমে এসে দেখে তুষ্টি তার জন্য জামা বের করে রেখেছে। প্রণয় বেশ অবাক হয়। তুষ্টিকে সে যতদূর চেনে, তুষ্টি খুবই সাদাসিধা একটা মেয়ে। কারোর প্যাঁচানো কথা বা কাজ সে বুঝতে পারে না কখনোই। তাহলে তুষ্টির আচরণে এত পরিবর্তন কিভাবে আসলো? হঠাৎই কিছু মনে হতেই প্রণয় তাচ্ছিল্য করে বলে, এমন চালাক হয়ে তো আমার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলে। আগের মতো সেই সাদাসিধা হলে হয়তো এত কষ্ট দিতে পারতে না। প্রণয়ের মনে পড়ে যায় সেই দিনটার কথা, যেদিন প্রণয়কে সর্বহারা করে গেছিল তুষ্টি। প্রণয়ের ভেতরে একজন সুন্দর মানুষকে মেরে জাগিয়ে তুলেছিল এক ঘুমন্ত রাক্ষসকে। প্রণয় ডুব দিল অতীতে।
সেদিনও বৃষ্টি ছিল। এই বৃষ্টি কেন হয় প্রণয়ের জানা নেই। তার বড্ড মেজাজ খারাপ হয় বৃষ্টি দেখলে। কেন জানি না বৃষ্টির সময় তুষ্টি তাকে অবহেলা করে। সারাদিন মন প্রাণ দিয়ে খালি বৃষ্টির ভিজবে আর অদ্ভুত অদ্ভুত কাজ করে যাবে। শহর থেকে তুষ্টির বাড়ি যে কত দূর, ড্রাইভ করতে করতে প্রণয়ের দম বের হয়ে যায়। তার শুধুমাত্র প্রণয়ই জানে। প্রেয়সীকে কখনো অনুভব করতে দেয়নি প্রণয় যে তার কত কষ্ট হয় ড্রাইভ করে আসতে। সব ঝামেলা পার করে আজ প্রণয় তুষ্টির গ্রামে আসবেই, কারণ আজ তাদের সম্পর্কে 2টা বছর পূর্ণ হলো। বাবা প্রণয়কে এত কাজ দিয়ে রেখেছে যে সকাল থেকে, তাও সেগুলো কোনো মতে অগোছালোভাবে করে প্রণয় দৌড়ে ছুটেছে তার প্রিয়তমার কাছে। তুষ্টিকে অবশ্য প্রণয় বলে রেখেছে তারা যেখানে প্রথম দেখা করেছিল সেখানেই আসবে। প্রণয় জানে সে যাওয়া মাত্রই নিশ্চয়ই তুষ্টির দেখা পাবে। প্রণয়ের হাতে একটা লকেটের মাঝখানে একটা সুন্দর হীরার পাথর বসানো। প্রণয়ের কাছে থাকা সবচেয়ে দামি বস্তু এটাই, আর আজ সে নিজের জীবনের সবচেয়ে দামি মানুষকে এটাই উপহার দিতে যাচ্ছে। আজ সে তুষ্টিকে বিয়ের জন্য প্রপোজ দিবে। এদিকে তেমন ফুল পাওয়া যায় না, তবু প্রণয় এই বৃষ্টির দিনে খুঁজে খুঁজে 2টা বেলি ফুলের মালা আর 10টা নানান রঙের গোলাপ নিয়ে এসেছে। তার তুষ্টি যে ফুল বড্ড পছন্দ করে। এইসব ভাবতে ভাবতে রাস্তা শেষ হয়ে যায়। প্রণয় দ্রুত পৌঁছে সেখানে গিয়ে দাঁড়ায়। বৃষ্টি হচ্ছে। জায়গাটা হলো বিলের পাশে। প্রণয় হাতে পায়ে ঝাড়াঝাড়ি করতে করতে পেছনে তাকিয়ে যা দেখলো তা দেখে তার পুরো দুনিয়া থমকে গেছে। তার তুষ্টি অন্য কাউকে জড়িয়ে ধরে রেখেছে। প্রণয়ের দুনিয়া টুকরো টুকরো হয়ে গেল। প্রণয় দ্রুত পায়ে ওদের কাছে এগিয়ে যায়। ছেলেটাকে তুষ্টি থেকে ছাড়িয়ে ধাক্কা দেয় মাটিতে। ছেলেটা মাটিতে পড়ে যায়। প্রণয় আরও 2টা ঘা দেবে এর আগেই পেছন থেকে তুষ্টি প্রণয়ের হাত ধরে বসে। প্রণয় পিছনে ফিরে তাকায়। তুষ্টি, ও তোমায় ফোর্স করছিল? বলো আমাকে। প্রণয় পাগলের মতো জিজ্ঞাসা করতে থাকে কথাগুলো, কিন্তু তুষ্টি প্রণয়কে অবাক করে দিয়ে বলে, না, আমি ওকে ভালোবাসি। তুষ্টির কথা শুনে প্রণয়ের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে পাগলের মতো জিজ্ঞাসা করে, এই তুষ্টি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? না, মজা করছি না। আমি ওকে ভালোবাসি। তুমি কি আর দিতে পারো আমাকে? তুমি যে এত গরিব আগে তো বলনি। এই পর্যন্ত একটা ফুল বাদে কিছুই তো দাওনি আমাকে। ওকে দেখো, আমাকে আইফোন গিফট করে, বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি ওকেই বিয়ে করব। তুমি আমার জীবন থেকে চলে যাও। আমি চাই তুমি আমার জীবন থেকে একেবারে চলে যাও। প্রণয় তুষ্টির কাছে গিয়ে ওর 2 বাহু ধরে বলে, এই তুষ্টি পাগল হয়ে গেছো? কি বলছো এসব? মিথ্যা বলছো? মজা করছো? মজা করছি না। আমি তোমাকে ভালোবাসি না। মোটেই আমাকে আর মেসেজ বা কল করবে না। তুষ্টি নিজের হাত থেকে প্রণয়কে ছাড়িয়ে নিয়ে বলে। প্রণয় সেদিন তুষ্টির পা দুটো ধরে কেঁদেছিল, কিন্তু তুষ্টির নিষ্ঠুরতা চরম সীমা পার করে তুষ্টি সেখান থেকে ছেলেটার হাত ধরে চলে আসে। কি ব্যাপার, যাবেন না? তুষ্টির ডাকে প্রণয় অতীত থেকে বাস্তবে ফিরে। সেদিনের কথা মনে হলে আজও প্রণয়ের নিজেকে অসহায় মনে হয়। দুনিয়ার সব কিছু সে ভুলে যায়। প্রণয়ের বোকার মতো প্রশ্ন করে, কোথায় যাব? কোথায় আবার? অফিসে যাবেন না? হ্যাঁ যাব। প্রণয় জামা পরে রেডি হয়ে নেয়। তুষ্টি নিচে এসে ব্রেকফাস্ট সাজিয়ে দেয়, কিন্তু প্রণয় তা দেখেও না দেখার ভান করে চলে যায়। তুষ্টি পেছন থেকে বলে, কি ব্যাপার? খাবার খেয়ে যান। আমার কাছে এসব ফালতু খাবারের জন্য সময় নেই। কিন্তু আমি সকালে উঠে কষ্ট করে সব বানিয়েছি। আমার কিছু করার নেই। তুমি কি নিজেকে দেখেছো তুষ্টি মির্জা? তোমার মতো মেয়ের সাথে আমাকে যায়? করুণা করে বিয়ে করেছি। করুণা না করলে তোমার মতো গরিব ঘরের মেয়েকে চৌধুরী বাড়ির রানী বানানোর শখ কারোর ছিল না। তোমার অবস্থান সব সময় মাথায় রাখবে। কথাটা বলে প্রণয় বেরিয়ে যায়। প্রণয়ের যাওয়ার দিকে ছলছল নয়নে তাকিয়েছিল তুষ্টি। চোখের পানি গড়িয়ে গাল বেয়ে পড়ার আগে সেটা মুছে ফেলে তুষ্টি। কিছু না বলে উপরে আসতে নিলে সামনে তার শাশুড়িকে দেখতে পায় তুষ্টি। পকেটে হাত দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন সিঁড়িতে। তুষ্টি ওনাকে দেখে নিজেকে শক্ত করে ফেলে। প্রণয়ের বাবা হালকা হেসে বলেন, আমার ছেলেকে পাওয়া এত সহজ নয় বৌমা। হাজার পরিকল্পনার পরেও যদি সে আমারই স্বামী হয়, তবে প্রকৃতি আপনার ছেলেকে আমার স্বামী হিসেবেই সৃষ্টি করেছে বাবা।
কথা বলে তুষ্টি উপরে চলে আসে। মিস্টার চৌধুরী হাত মুঠো করে নেন। এদিকে নিজের রুমের সামনে দাঁড়িয়ে এইসব দৃশ্য খুব ভালো করেই পর্যবেক্ষণ করছিলেন মেহনাজ চৌধুরী। তিনি বাঁকা হেসে বিড়বিড় করে বলেন, বাপ বেটা দুটোকেই সাহায্য করবে এই মেয়ে। রাত 12টা। প্রণয় আজও বাড়ি ফেরেনি। তুষ্টি খাবার সামনে নিয়ে বসে আছে। প্রণয় ফেরার কোনো নাম নেই। কিছুক্ষণ পরেই কলিং বেল শব্দে তুষ্টি টেবিল থেকে মাথা ওঠায়। দ্রুত পায়ে দরজা খুলতেই প্রণয় তার গায়ের উপরে পড়ে। প্রণয় ড্রিঙ্ক করেছে। আপনি কি সব খেয়ে এসেছেন? কি খাবো বলো? তোমায় তো আর পাইনি, তোমার নেশা এসব দিয়ে মিটিয়েছি। কথাটা বলেই প্রণয় তুষ্টির গলায় নাক ডুবিয়ে দেয়। তুষ্টি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলে, কি করছেন? এটা লিভিং রুম। হ্যাঁ, লিভিং রুম তো কি হয়েছে? আমার বউ, যা খুশি তাই করব। ছাড়ুন আমাকে। ছাড়তে তো ধরিনি জান। প্রণয় তুষ্টিকে নিয়ে তার রুমে চলে আসে। রুমে এসেই তুষ্টিকে ছুঁড়ে ফেলে বিছানায়। আরেক দফা অত্যাচারের জন্য প্রস্তুত তুষ্টি। তবে তার মতো মেরুদণ্ডহীন মানুষের এটাই প্রাপ্য। সময়ের সাথে সব কিছু আগের মতো করে নেবে। এইসব যতই ভাবুক না কেন, তবুও প্রণয়ের এইসব আচরণ তুষ্টিকে ভেতর থেকে ভেঙে ফেলে বারংবার। ভোরের সূর্য প্রণয়কে জানান দিল পৃথিবীর বুকে সকাল নেমেছে। চোখ দুটো হালকা করে খুলে প্রণয় বুঝতে পারে সে কারোর উন্মুক্ত বুকের ওপরে শুয়ে আছে। প্রণয়ের মাথাটা প্রচণ্ড রকমের ব্যথা করছে। মাথায় হাত দিয়ে প্রণয় একটু উঁচু হয়ে দেখতে পায় নিচে তুষ্টি। তুষ্টি বিছানার সাথে বোধহয় লেগে আছে। তার শরীরটা দেখে ক্ষত বিক্ষত লাগছে। প্রণয় এবার উঠে বসে। কালকে রাতের কথা মাথায় আসতেই প্রণয় দ্রুত বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। নিজের চুল নিজের হাতে মুঠোয় ধরে নেয় প্রণয়। প্রণয়, এটা কি করলি রাগের বশে? আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি এসব কি করে ফেলেছি। প্রণয় দ্রুত তুষ্টির মুখে হাত রেখে বলে, জান কি হয়েছে? ওঠো না জান, আমি সরি। তুষ্টির কোনো নড়াচড় নেই। প্রণয় তুষ্টিকে পাজাকোলা করে তুলে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে দেয়, জামা পরিয়ে বিছানায় শুইয়ে দেয়। প্রণয় ভীষণ চিন্তায় পড়ে যায়। দ্রুত মাকে ডেকে আনে। মিসেস চৌধুরী মাত্র ঘুম থেকে উঠেছেন। প্রণয়ের ডাকে দ্রুত ছেলের রুমে আসেন তিনি। কি হয়েছে বাবা? মা, ও চোখ খুলছে না। মেহনাজ চৌধুরীর অন্তরাত্মা কেঁপে ওঠে। তিনি চিন্তিত কণ্ঠে বলেন, ডক্টরকে কল করেছিস? মিসেস চৌধুরী গিয়ে তুষ্টির পাশে বসে। তুষ্টির কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বর এসেছে। তুষ্টিকে ভালো করে পর্যবেক্ষণ করতেই মেহনাজ চৌধুরী সবটা বুঝতে পারেন। চোখে পানি চলে আসে। ওনার পাশ থেকে আস্তে করে বলে, মা। খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। মা কি বলছে এগুলো? একটা ধর্ষক আমার ছেলে হতে পারে না। কিন্তু মা, ও আমার বিবাহিত স্ত্রী। হোক তোমার বউ, কিন্তু তার অনুমতি ছাড়া তাকে স্পর্শ করেছো মানে তুমি তাকে রেপ করেছ। বুঝেছ প্রণয়? দ্রুত ডক্টরকে ফোন করো। প্রণয় দ্রুত ডক্টরকে ফোন করে। কিছুক্ষণ পর ডক্টর আসে। প্রণয়ের মা মিসেস চৌধুরী মাথা নামিয়ে নেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর আস্তে করে জিজ্ঞাসা করেন, ডক্টর, এইসব ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। প্লিজ বলুন আমার মেয়েটা কেমন আছে? অবস্থা মোটামুটি ভালো। ওনার রেস্টের প্রয়োজন। সময় মতো খাবার ঔষধ দেবেন আর চেষ্টা করবেন ওনার সাথে মানুষের মতো আচরণ করার। কথাটা বলেই ডক্টর প্রেসক্রিপশন মিসেস চৌধুরীর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। মিসেস চৌধুরী ধপ করে বসে পড়েন বিছানায়। প্রণয়ের মুখেও কোনো কথা নেই। প্রণয়ের মা রাগে গজগজ করছেন। এই জীবনে তাকে এত অপমানিত হতে হবে তিনি কখনো কল্পনাও করেননি। হঠাৎই তিনি চিৎকার করে নিজের মেয়েকে ডাকতে থাকেন, প্রেমা, এই প্রেমা। মায়ের ডাকে প্রেমা রুমে বেরিয়ে আসে। মাকে রেগে থাকতে দেখে তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? আমার সাথে আয়, তুষ্টিকে নিয়ে গেস্ট রুমে শিফট করব। কেন, কি হয়েছে মা? বেশি কথা বলিস না, যেটা বললাম সেটাই করবি। প্রেমা মায়ের ধমকে চুপচাপ কাজে লেগে পড়ল। তুষ্টিকে নতুন রুমে শিফট করা হলো। প্রণয় পাথরের মতন বসে আছে। প্রণয়ের মা প্রেমাকে তুষ্টির কাছে রেখে ছেলের সামনে এসে মুখোমুখি হয়ে বসলেন। প্রণয় লজ্জায় মাথা নিচু করে ফেলে। তখন মা তার কাঁধে মাথা রেখে বললেন, চলো আজকে তোমায় আমি নতুন একটা গল্প শোনাই। তুষ্টি নামের একটা মেয়ের সঙ্গে তোমার দেখা হয়েছিল যখন তুমি গ্রামে গিয়েছিলে। প্রথম দেখায় মেয়েটাকে এত ভালো লেগে যায় যে তুমি তার থেকে নাম্বার নিয়ে আসো। অনেকদিন কথা বলে প্রপোজ করো। তুষ্টি কখনোই তোমার টাকার প্রতি পাগল ছিল না, কারণ তুষ্টি জানতোই না তুমি এত বড়লোক পরিবারের সন্তান।
ধীরে ধীরে দুইজনই বড় হতে থাকো। তোমার বাবার ব্যবসার দায়িত্ব এসে পড়ে তোমার কাঁধে। কিন্তু তুমি সবচেয়ে বড় ভুল করেছো যখন তোমার বাবা জুয়েলারির ব্যবসা সবচেয়ে দামি হীরাটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে দিয়ে দেওয়ার প্ল্যান করো। তোমার বাবা তুমি নিজে থেকে জানানোর আগে এই ব্যাপারটা জেনে যায়। তুষ্টির বাবাকে তোমার বাবার পছন্দ হয় না, কারণ ওরা অনেক গরিব। তাই তোমার বাবা সেদিন তুষ্টির বাবাকে ডেকে অপমান করেন এবং তুষ্টির বড় অপর ছোট বাচ্চাটাকে আটকের হুমকি দেয়। তোমার সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন না করে তবে ওদের পুরো পরিবারকে শেষ করে ফেলবে। তুষ্টিও ভয় পেয়ে তোমার বাবা যা বলে তাই করে। তুমি সেদিন ভীষণ ভেঙে পড়েছিলে, আমি সবই জানতাম, কিন্তু আমার হাত পা বাঁধা ছিল, কিছুই করতে পারিনি। পরে তো তুমি প্ল্যান করে সেই তুষ্টিকেই বিয়ে করলে, কিন্তু তুমি যে কষ্ট পেয়েছো এতগুলো বছর, তুষ্টিও সেই কষ্ট পেয়েছে। প্রণয় মায়ের সব কথা শুনে মাথা তুলে তাকায়, কান্না ভেজা চোখে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আম্মু, তুমি এসব সত্যি বলছো? তোমার মা মিথ্যা বলে না, এটা নিশ্চয়ই এত বছরে বুঝে গেছো। এখন কি করতে হবে সেটা আমাকে হয়তো বলে দিতে হবে না। বলেই মিসেস চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। প্রণয় এবার শব্দ করে কেঁদে দেয়। তার চোখের সামনে এতদিন ধরে এই বিশ্বাসঘাতকতার পর্দা টানানো ছিল, অথচ সে একটা বারের জন্য সেটা বুঝতে পারেনি। এদিকে শারীরিক অসুস্থতা আর মানসিক চাপ তুষ্টিকে আরও দুর্বল করে তোলে। দুপুরের দিকে ভীষণ জ্বর আসে তুষ্টির, সারা শরীর কাঁপতে থাকে। প্রণয় ভয় পেয়ে তুষ্টিকে হসপিটালে ভর্তি করে। প্রণয়ের কেন জানি মনে হচ্ছিল সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ পেয়ে সেটা হারিয়ে ফেলেছে। লম্বা একটা সময় পর তুষ্টি চোখ খুলে অনুভব করে তার পায়ের কাছে কেউ বসে আছে। তার চোখে পানি তুষ্টির পায়ে পড়ছে বারংবার। তুষ্টি দ্রুত উঠে বসে। প্রণয় তুষ্টিকে উঠতে দেখে নিজেও উঠে দাঁড়ায়। তুষ্টি চারিদিকে তাকিয়ে দেখে সে হসপিটালে। তার মনে হচ্ছে সে লম্বা একটা সময় ঘুমিয়েছিল। এদিকে প্রণয় তুষ্টির দুই বাহু ধরে জিজ্ঞাসা করে, জান, কি হয়েছে? উঠেছো কেন? আগে বলো, তুমি কাঁদছো কেন? কত সময় এভাবে চোখ বন্ধ করেছিলে তুমি জানো? কত সময়? টানা 2টা দিন। 2 দিন? হ্যাঁ, 2 দিন। ও, তুমি কাঁদছো কেন? প্রণয় এবার তুষ্টিকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুষ্টি প্রণয়ের কান্না দেখে ভীষণ অবাক হয়। আলতো করে প্রণয়কে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে প্রণয়? ভালোবাসি তুষ্টি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। হঠাৎ এই কথা বলার কারণ কি? কারণ তুমি আমার জীবন আর সেই জীবনকে আমি কষ্ট দিয়েছি। আগে কেন বলনি বাবার এই জঘন্য অপরাধ সম্পর্কে? কিভাবে বলতাম? আপনার বাবা সে। আমার বাবা, তোমার কি তাতে? তুমি কষ্ট পেতে, আর উনি যেই অবস্থান থেকে এই কাজ করেছেন, দুনিয়ার যে কেউ এই একই কাজই করত। প্রণয় আর কিছু বলতে পারে না। অপরাধবোধ তাকে আঁকড়ে ধরে রেখেছে। ভাঙা ভাঙা গলায় সে বলে, তুষ্টি, বিশ্বাস করো, আমি তোমাকে এখনো আগের মতোই ভালোবাসি। আমি তো জানি ভালোবাসেন, তাই তো কখনো ছেড়ে যাওয়ার কথা কল্পনা করিনি। জান, আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এত সহজে ক্ষমা করে দেব? বলো তোমার কি লাগবে, তোমার জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিব। ওয়েট, আমি তোমাকে আঘাত করেছি, তোমার যত ইচ্ছা আমাকে মারো, তবুও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুষ্টি হালকা হেসে প্রণয়ের মুখটা নিজের মুখের সামনে ধরে প্রণয়ের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট স্পর্শ করে বলে, আমার তোমাকে চাই প্রণয় চৌধুরী, সারা জীবনের জন্য চাই। যদি দিতে পারো তাহলে ক্ষমা করব। আমি তো সবসময়ই তোমার ছিলাম। আমি এই প্রণয়কে চিনি না। আমি আমার প্রেমিক পুরুষকে চাই, যে আমাকে একটিবার দেখার জন্য নিজের হাজার কাজ ফেলে রেখে চলে যেত। অবশ্যই মহারানী, আমি আপনার প্রেমের মায়াজালে সারা জীবন বন্দি কয়েদির মতো কাটাতে চাই। বলেই প্রণয় তুষ্টিকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে। তাদের এই ভালোবাসা চলতে থাকুক আপন গতিতে। আজ এই পর্যন্তই, দেখা হবে। উফ, এই আজ এটা বুলেট।